গুড মর্নিং। এই মুহূর্তে চায়ের পেয়ালা হাতে আমি দাঁড়িয়ে আছি হচ্ছে মাইমাজুয়া বলে একটা জায়গায়, যেখানে গতকাল বিকালবেলা আমরা এসে পৌঁছেছিলাম কাকারভিটা থেকে। কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে কলকাতা থেকে সেই যে বাইক নিয়ে বেরিয়েছি, সেই বাইকে করেই সান্দাকফু একদম টপে গিয়ে পৌঁছানো নেপালের দিকে। তো এখন আমরা বেরোবো, এখন মোটামুটি সকাল 7টা মতো বাজে বেরোবো। আজকের উদ্দেশ্য সান্দাকফু টপ টাচ করা। আজকের পথটা হচ্ছে এক্সট্রিম অফরোড, মানে যতটা লোকাল লোকের কাছ থেকে খোঁজ পেয়েছি বা আগে যারা বাইক নিয়ে এসছে তাদের কাছ থেকে জেনেছি। তো প্ল্যান যেটা আছে, আমরা মোটামুটি আধ ঘন্টার মধ্যে এখান থেকে বেরিয়ে পড়বো এবং বেরিয়ে পড়ে সান্দাকফু টপে পৌঁছে সেখান থেকে আবার নিচের দিকে ব্যাক করব, এসে যতটা আসা যায় ফিরে এসে মাঝখানে কোনো একটা জায়গা সন্ধে হবার আগে কোথাও এসে একটা আমরা থেমে যাব এবং সেখানে নাইট স্টে করব। তার কারণ আমাদের যে ভানসার বানানো আছে সেটা হচ্ছে আগামীকাল অবধি, সেই কারণে আগামীকাল যেভাবেই হোক আমাদের কিন্তু নেপাল ত্যাগ করতে হবে। তাই আজকে সান্দাকফু টাচ করে যতটা পারি নেমে এসে কালকে আবার বাইক চালিয়ে নেপাল বর্ডার ক্রস করে ইন্ডিয়া ঢুকে পড়ব। শঙ্কর ভগবানকে নমস্কার জানিয়ে আমাদের সান্দাকফুটা ওঠার একদম ফাইনাল দিনের রাইড শুরু করলাম হচ্ছে মাইমাজুয়া থেকে, এবং শুরু থেকেই একদম শুরু হয়ে গেল অফরোডিং। এখন বাজে সকাল 8টা 15। এই 8টা 15-র সময় আমি আর তুহিন দুজনে মিলে এই মাইমাজুয়া থেকে সান্দাকফু টপ টাচ করার একটা মনোবাসনা নিয়ে ওপরের দিকে উঠছি। জানি না শেষ অবধি যেতে পারবো কিনা, কারণ এই দুদিনে রাস্তায় কিছু লোকের সাথে দেখা হয়েছে বা লোকাল লোকের সাথে দেখা হয়েছে, তাদের মুখে যা শুনেছি রাস্তার কন্ডিশন, তার সাথে বাইকের যা হাল হচ্ছে, সব ক্লাচ প্লেট পুড়ে গিয়ে যা সব হাল হচ্ছে, সেটাই হয়ে যাচ্ছে প্রবলেম। তো আলটিমেটলি দেখা যাক কি হয়, ভাগ্যে কি লেখা আছে। যা হবে শঙ্কর ভগবানের কৃপায় হবে, ভালো হলেও তাই, মন্দ হলেও তাই। সো চলুন এগিয়ে যাই সান্দাকফুর উদ্দেশ্যে। আজকে রোদ আছে প্রচুর, কিন্তু বাড়ি থেকে যখন ওয়েদার ফোরকাস্ট দেখে এসেছিলাম, এখানে যে 3 দিন আমাদের থাকার কথা, মানে সিঙ্গালিলা রেঞ্জে নেপালের দিকে 3 দিনই বৃষ্টির প্রচুর সম্ভাবনা ছিল। কিন্তু এই গত 2 দিন আমরা বৃষ্টি একটুও পাইনি। আর আজকে আমরা মানে মনে হচ্ছিল যে বৃষ্টি হলেও হতে পারে, কিন্তু সকাল থেকে দুর্দান্ত রোদ। তো এই রোদটা যদি শেষ পর্যন্ত থাকে খুব ভালো হয়, তার কারণ এই রাস্তায় বৃষ্টি হলে বাইক চালানো তো দূরের কথা, মানে বাইক হাঁটানো অসম্ভব। মাইমাজুয়া থেকে বেরিয়েই মোটামুটি 2-3 কিলোমিটারের মধ্যে আমরা একটা সামনে ব্রিজ দেখতে পাচ্ছি। মোস্ট প্রবাবলি আমরা রুট প্ল্যানে যেটা ছিল একটা বড়িখোলা ব্রিজ বলে একটা ব্রিজ পাবো। তো এটাই বোধহয় সেই বড়িখোলা ব্রিজ। নিচের মাটি একদম লুজ, মানে যে এগুলো থাকে পাথরগুলো, চাকা সরে সরে যাচ্ছে টুকটুক করে। তা এটাই হচ্ছে বড়িখোলা ব্রিজ। কি রাস্তা ভাই! বেসিক্যালি এটা কোনো রাস্তা নয়, এটা হচ্ছে পাথর ফেলা একটা জায়গা। গাছ নেই বলে তাই এটার নাম দিয়ে দেওয়া হয়েছে রাস্তা, আর এখান দিয়ে গাড়ি যায় বলে নাম দিয়ে দেওয়া হয়েছে রাস্তা। তুহিন খুব ভালো গাড়ি চালাচ্ছে অফরোডে, ফার্স্ট টাইম অফরোড করছে, এর আগে কখনো অফরোড করেনি, তার মধ্যেই সান্দাকফুর অফরোড। তা সত্ত্বেও দুর্দান্ত গাড়ি চালাচ্ছে। আর আমি একটা কথা বলবো, 3 দিন ধরে এই অফরোডে ওকে গাড়ি চালাতে দেখলাম, ওর হ্যান্ডেলিং খুব ভালো। কনসেপ্ট একটু ক্লিয়ার নেই যেহেতু অফরোড করেনি এখনো, কিন্তু হ্যান্ডেলিং খুব ভালো, যে কারণে। আর গাড়ির টান যেহেতু ভালো আছে, ওর 350cc হচ্ছে এনফিল্ড মেটিওর, রয়্যাল এনফিল্ড মেটিওর, যার ফলে টান এত ভালো গাড়ি সহজে বেরিয়ে যাচ্ছে। আর ওর হ্যান্ডেলিংটা ভালো বলে ও আপাতত কোথাও আটকাচ্ছে না। আর আমার যেটা নেগেটিভ পয়েন্ট হয়ে যাচ্ছে সেটা হচ্ছে আমার 150cc এফজি ইয়ামা 150cc ইয়ামার জন্য গাড়ি কোনো টান পাচ্ছে না, পুরোপুরি জোর জবরদস্তি একে টেনে তুলে নিয়ে যাচ্ছি। তবে আমার আবার একটা প্লাস পয়েন্ট, যেটার মাইনাস পয়েন্ট, সেটা হলো গিয়ে
আমার গাড়ি অনেক হালকা, ওর গাড়ির তুলনায় অনেক ভারী। তো সুতরাং দুজনেই কিছু প্লাস পয়েন্ট কিছু মাইনাস পয়েন্ট নিয়ে এই রোডের মধ্যে দিয়ে উঠে যাচ্ছি। রোদ না, রোড। তো দেখা যাক শেষ পর্যন্ত কতদূর কি হয়। ও ম্যান, গাড়ি স্লিপ করবে। ওই নাচছে সামনে, সুন্দর, ভেরি গুড। একটা পা কিন্তু নিচের ব্রেকে রাখা উচিত ছিল ওর, তার কারণ গাড়ি হড়কে গেলে সামনের ব্রেক মারলে আরও হড়কাবে। দিস ওয়ে। দিস ওয়ে, ধীরে 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 ধীরে। ওয়েট 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 ওয়েট। ধীরে 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 ধীরে, সামনে জল যাচ্ছে। ও ও, হয়েছে হয়েছে, ধীরে ধীরে ভাই। গুড, ভেরি গুড। তো ওয়াটার ক্রসিং আছে এইখানে। ভাই ও তো ভাই, ও তো থামবি না, ভেরি গুড। চল 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 চল, আর একটু চল 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 চল। তো ভেরি গুড। হয়েছে হয়েছে। ভাই চ, পরিষ্কার পরিষ্কার ভাই। দাঁড়া হয়েছে। পেছনে টাইম ছিল গাড়ি, কোনো মতে সামলেছি। এবার ডান দিক হয়েছে। চলো এক টান। ভেরি গুড, ভেরি গুড। চলো, তো এই হচ্ছে মিতারি চক। কালকের ভিডিওতে অনেকবার বলছিলাম যে মিতারি চকে এসে থাকবো, কিন্তু আমরা এতক্ষণে মিতারি চকে এলাম। মাইমাজুয়া থেকে কালীপুকুরের দিকে যত এগোতে থাকছি, রাস্তা ততই কঠিন হচ্ছে এবং রাস্তা ততটাই ভয়ঙ্কর হয়ে উঠছে। একে তো সরু রাস্তা, চারিদিকে একদম বড় বড় বোল্ডার পাথর একেবারে ছড়িয়ে আছে, গাড়ির কোনো ব্যালেন্সই পাওয়া যাচ্ছে না। কখনো পাথরের ওপর উঠে গাড়ি ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, টাল খাচ্ছি। তার মধ্যে হচ্ছে রাস্তা কখনো ডান দিকে কখনো হেয়ারপিন বেন্ড হয়ে উঠে যাচ্ছে সোজা, আবার কখনো বাঁ দিকে বেঁকে উঠে যাচ্ছে। তো যতক্ষণ না পর্যন্ত বাঁকের মুখে গিয়ে পৌঁছাচ্ছি ততক্ষণ বুঝেই উঠতে পারছি না যে ওই বাঁকটা বেঁকে রাস্তাটা কতটা চড়াই হয়ে উঠেছে। তো সেই জন্য বাঁকের ওখানে গিয়ে খুব কম সময়ের ডিসিশানে নিজেদের বাইকটাকে কন্ট্রোল করতে হচ্ছে। তো এরকম রাস্তায় চলতে চলতে হঠাৎ করে আজকের প্রথম বাইক ফলটা আমার সাথেই ঘটলো। তো এরকম একটা রাস্তায় গিয়ে একটু দূর থেকে দেখতে পাচ্ছিলাম দূরে নিচের দিকে একটা বাড়ি আছে। তো আমি ভেবেছিলাম সোজা রাস্তাটা ওই বাড়ির দিকেই নেমে যাবে, কিন্তু যখন আরেকটু এগিয়ে ঠিক বাঁকের মুখে গিয়ে পৌঁছালাম তখন গিয়ে দেখলাম অ্যাকচুয়ালি নিচে যে বাড়িটা দেখা যাচ্ছে ওদিকে কোনো রাস্তাই নেই। কিন্তু একদম বাঁকের মুখে যেহেতু পৌঁছে গেছি, বাইকটাকে মানে সামনের যে হ্যান্ডেলটা ঘোরাতে গিয়েই গাড়িটা ডিসব্যালেন্স হয়ে গেছে এবং গাড়ির টানও তখন ছিল না, যে কারণে একেবারে ডিসব্যালেন্স হয়ে সোজা মাটিতে একদম লটকে পড়েছি বাইক সমেত। কিছু করার আমার উপায় ছিল না, বাইকের টানও ছিল না, আর ওই করা যে বাঁকটার মধ্যে বাইকটাকে টার্নও করানো যায়নি। তো যথারীতি মাটিতে পড়ে গিয়ে কোনো রকমে এক দু পাল্টি খেয়ে তারপর আবার নিচে সঠিক অবস্থায় আসার পর উঠে দাঁড়িয়েছি। তো সেই সময় তুহিন কিছুটা আগের দিকে এগিয়ে গেছিলো, যে কারণে পেছনে আমি যে পড়ে গেছি সেটাও বুঝতে পারিনি। ওকে আমি দু একবার ডেকেও ছিলাম কিন্তু সাড়া পাইনি, যেহেতু একটু উপরের দিকে উঠে গেছিলো। তো তারপরে নিজেই আবার নিজের চেষ্টায় গাড়িটাকে কোনো রকমে তুলে তারপরে নিজে একটু সেটেল হয়ে
কোনো রকমে আবার ওই বাঁকের মুখে গাড়িটাকে তুলতে সক্ষম হয়েছিলাম। তারপর আবার যথারীতি সামনের দিকে এগিয়ে গেছি। অনেকটা উঠে এসেছি, হ্যাঁ, কিন্তু কিভাবে উঠেছি আমরাই জানি। এখনও তো বাকি আছে, চলছে যে পথ চলছে আর তার বাকি আছে এখন অনেকটা। মানে মুক্তিনাথ গেছি, দার্মা ভ্যালি গেছি, গুরুদংমার গেছি। ট্রুলি স্পিকিং, মাইমা যাওয়ার পর থেকে যে রাস্তাটা শুরু হয়েছে, এত টাফ অফরোড এত কম সময় আমি করেছি টাফ রোড, সেটা লং ডিস্টেন্সে টাফ রোড। এত কম সময়ে এত চড়াই, এত বাঁক, হেয়ারপিন বেন্ডের মধ্যে বড় বড় বোল্ডার ফেলা, গাড়ি টানছে না, আমার 150cc টানছে না, আটকে যাচ্ছে অবস্থা। ক্লাচ টিপতে পারছি না, ভয় হচ্ছে যদি পুড়ে যায় ক্লাচ প্লেটটা, আবার ক্লাচ ছাড়লেই গাড়ি ভক করে বন্ধ হয়ে যাচ্ছে। এই অবস্থায় এসে আমরা দাঁড়িয়ে আছি একটা জায়গায় মাঝখানে। এই রাস্তা দিয়ে উঠতে হবে, আমরা এই রাস্তা দিয়ে উঠে এলাম। আর এই দেখুন, এই প্রকৃতি থেকে মন ভরে যাচ্ছে, বিভৎস প্রকৃতি। ও কি দৃশ্য মাইরি! এই যে বাইক দাঁড়িয়ে আছে দুটো, এই একটা আর ওই একটা। ও চল, সাবাস, ওঠ, চলো আস্তে। একের পর এক এত বাঁক, এত চড়াই খাড়া রাস্তা, তার মধ্যে হচ্ছে পুরো ভাঙাচোরা বোল্ডারে ভরা এবড়ো খেবড়ো রাস্তা, যে একটানা বাইক চালাতে অ্যাক্সিলেটার চেপে ধরে রাখতে আমাদের হাত পুরো ব্যথা হয়ে যাচ্ছিল। বেশিক্ষণ অ্যাক্সিলেটার ধরে রাখতে পারছিলাম না, তাই বারবার দাঁড়িয়ে পড়ছিলাম আমরা। এবং একটা সময় আমরা নিজেদের মধ্যে ঠিক করলাম কি, যে বাঁকগুলো এত ভয়ঙ্কর হয়ে উঠছিল, তার মধ্যে ধস নামা বাঁকও ছিল, যে আমরা ঠিক করলাম যে আমরা গাড়ি দাঁড় করিয়ে আগে একজন গিয়ে বাঁকের মুখে দাঁড়াবো, ওপরে রাস্তাটা দেখে নেব, তারপরে সাপোর্টের জন্য ওখানে একজন সবসময় দাঁড়িয়ে থাকবো, একজন বাইক নিয়ে পুরো ক্রস করে যাবে, ক্রস করে গিয়ে ওপরে কোথাও একটা দাঁড়াবে, তারপর সে আবার নিচে এসে বাঁকের মুখে দাঁড়াবে এবং দ্বিতীয়জন তারপর আবার বাইক নিয়ে সেই বাঁক দিয়ে উঠে যাব। এইভাবে না উঠলে নিজেদের এত ভয় লাগছিল এই সমস্ত টার্নিংয়ের মুখটায়, যে সেই ভয়ের চোটেই হয়তো যে কোনো রকমের একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো। তার কারণ হচ্ছে রাস্তা ছিল সত্যি করে চরম 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 লেভেলের অফরোড, আর হচ্ছে কঠিন রাস্তা। যারা এই রাস্তায় আসবে তারাই একমাত্র বুঝতে পারবে রাস্তার গ্রেডিয়েন্ট কতটা, রাস্তা কঠিন কতটা। তার কারণ ক্যামেরার মধ্যে কিন্তু রাস্তার গ্রেডিয়েন্ট আর হচ্ছে কাঠিন্য খুব বেশি জাস্টিফাই হয় না। কিন্তু যতই সাবধানতা অবলম্বন করি না কেন, কিছুতেই আর বাইকের পতন রোধ করা যাচ্ছিল না। আমি যখন একটা বাঁক ঘুরলাম, বাঁক ঘুরেই হঠাৎ করে দেখলাম তুহিন দাঁড়িয়ে আছে আর ওর বাইকটা পুরো মাটিতে চিৎপটাং হয়ে শুয়ে আছে। তো সামনে গিয়ে যা বুঝলাম যে ওখানে বড় বড় বোল্ডার ছিল, বোল্ডারের মধ্যে গাড়ি এমন লাফিয়েছে যে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে। আর সেই অবস্থায় বাইকের ভার আর সামনে রাখা কোনো মতেই উপায় ছিল না, তাই ও বাইকটাকে আস্তে করে শুইয়ে দিয়েছে। তো এই রাস্তার এই হচ্ছে ব্যাপার। তো বাইক প্রচণ্ড পরিমাণে লাফাবে, বাইক খাঁজে আটকে যাবে, পাথরের খাঁজে। তো সেই অবস্থায় কোনো রকমে নিজের ব্যালেন্সটাকে যে কোনো রকমভাবে ঠিক রেখে আস্তে করে বাইকটা শুইয়ে দেওয়াই হচ্ছে বুদ্ধিমানের কাজ। তার কারণ সেই অবস্থায় যদি আরও অ্যাক্সিলেটার বাড়িয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু গাড়ি আর কন্ট্রোলে রাখা যাবে না, সেই ক্ষেত্রে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই সুন্দরভাবে গাড়িটাকে সেই অবস্থায় শুইয়ে রেখে নিজে একদম সেফ হয়ে যাওয়াটা সবথেকে ভালো ব্যাপার। একটানা এইভাবে খাড়া অফরোড দিয়ে চলতে চলতে অজান্তেই নিজেদের মনে আমাদের একটা প্রশ্ন জেগে উঠেছিল, আমরা আদৌ সান্দাকফু টপ পর্যন্ত পৌঁছাতে পারবো তো? তার কারণ সামনে আমাদের আছে কালীপুখরি, যেটা এখনও আমরা পৌঁছাতে পারিনি। কালীপুখরি থেকে সান্দাকফু হচ্ছে আরও 6 কিলোমিটার, সেই পথ হচ্ছে আরও ভয়ঙ্কর। তার কারণ আমরা এর আগে এই পথে ট্রেকিং করেছি, তা ট্রেকিং করার সময় আমরা দেখেছি কালীপুখরি থেকে সান্দাকফু রাস্তা প্রচণ্ড চড়াই আর প্রচণ্ড খারাপ। তো এখনও কালীপুখরি পৌঁছানোর আগেই রাস্তা যদি এরকম ভয়ঙ্কর হয়ে থাকে, তো এর পরের রাস্তা কি হতে চলেছে। যাই হোক, একটুখানি এগোতেই আমাদের একটা ফাঁকা জায়গায় এসে উপস্থিত হলাম আমরা, এবং সেখান থেকে দূরে দেখতে পেলাম কয়েকটা ঘর,
বাড়ি এসব চোখে পড়লো আমাদের। তো আমরা পরিষ্কার বুঝতে পারলাম ওটাই হচ্ছে কালীপুখরি, অর্থাৎ আমরা কালীপুখরির খুব কাছাকাছি চলে এসেছি। কিন্তু কালীপুখরি পৌঁছানোর আগে যে আরও অনেক কিছু আমাদের জন্য ওয়েট করে আছে সেটা আমরা জানতাম না, সেটা ঠিক তার পর মুহূর্তেই ঘটলো আমাদের সাথে। আরও একবার ঠিক ওঠার মুখে থুনে গাড়িটা পড়ে গেছে, আমিও পড়বো মানে অবস্থায় পুরো দাঁড়িয়ে গেছি। টুইন পেছনে এসেছিলো বলে সাপোর্ট দিয়েছিল, নাহলে আমিও পড়ে যেতাম পুরো। টুইন সামনে ছিল, একদম পাওয়া যায়নি রাস্তাটায়, কেন কি জানি বারবার গাড়ি খালি বন্ধ হয়ে যাচ্ছিল। অদ্ভুত হয়ে গেছে এই রাস্তাটা। হচ্ছে গাড়িটা তোলা হবে এখন। দুজনের প্রচেষ্টায় অনেক কসরত করে অবশেষে আমরা গাড়িটাকে উঠিয়ে দাঁড় করালাম। তারপর পেছনে আমি সাপোর্ট দিয়ে দাঁড়ালাম আর তুহিন গাড়িতে চেপে গাড়িটা সামনের দিকে এগিয়ে নিয়ে চলে গেল। যাই হোক, বাইক তোলার পর আর একটু এগোতেই আমরা অবশেষে একদম যে কালীপুখরির দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছিলাম। তো এই কালীপুখরি ছিল আমাদের কাছে একটা অন্যতম মানে চ্যালেঞ্জিং টার্গেট। তার কারণ এই কালীপুখরি পর্যন্ত আসাটাই ছিল একটা অন্যতম কঠিন অ্যাডভেঞ্চার। কালীপুখরি পর্যন্ত আসাটাই আমাদের কাছে একটা বিশেষ সাফল্য, এবং সেই সাফল্যে দুজনেই খুব আনন্দিত হয়েছিলাম, এবং দুজনে সেই আনন্দে একে অপরের সাথে হ্যান্ডশেকও করে নিয়েছিলাম সেখানে দাঁড়িয়ে। তো আলটিমেটলি আমরা কালীপুখরিতে, দেখতে পাচ্ছেন যারা কালীপুখরি এসছেন তারা জানেন এটাই কালীপুখরি, দিস ওয়ান। এবার রাস্তা সান্দাকপুর দিকে উঠে যাচ্ছে, এই যে পেছনের দিকে, এই যে সান্দাকপুর দিকে চলে যাবে। আর এটা এ সাইডটা ইন্ডিয়া, আচ্ছা পেছনের সাইডটা এদিক দিয়ে গেলে ইন্ডিয়া, আর এই যে এদিক দিয়ে যদি যাই আমরা, এদিক দিয়ে গেলে হচ্ছে নেপাল। তা আমরা নেপাল দিয়ে যাব, তার কারণ হচ্ছে ইন্ডিয়া সাইডে ঢুকলে আমাদের 10,000 টাকা ফাইন। দারুণ একটা এক্সাইটমেন্ট হচ্ছে, যদিও টপে এখনও পৌঁছানি সান্দাকফু, কিন্তু কালীপুখরিটা আসা মানে আমার জীবনে অন্যতম চ্যালেঞ্জ আর অন্যতম টাফ অ্যাডভেঞ্চার হলো বাইক নিয়ে। আর একটা টিম আসছে, আমরা তাদের চিনি না, কিন্তু টিমটা আসছে, জাস্ট একটা ভিডিও করে নিই, দেখি কোথাকার ছেলে, পশ্চিমবঙ্গের নাকি পশ্চিমবঙ্গের বাইরের। নাম্বার আছে WB, সাবাস, নাম্বার আছে WB। আমাদের কলকাতারই ছেলে, WB নাম্বার মনে হচ্ছে। দাদা কোথা থেকে? আরে বাহ, কংগ্রাটস, সাব্বাস, বিশাল অ্যাডভেঞ্চার, সাব্বাস। হ্যালো, কলকাতা একদম। রুট একটা কিছু ছিল, রুট লেভেল মানে যারা কালীপুখরিতে এসছেন তারা এই পয়েন্টটা দেখলেই বুঝতে পারবেন, যে কারণ এখান দিয়ে সবাই ট্রেকাররা সাধারণত ট্রেক করে যায়। ওই যে সামনে কালীপুখরি আছে, এই যে দেখুন, এটা হচ্ছে ইন্ডিয়া। আমি কিন্তু এখন ইন্ডিয়ার রাস্তা দিয়ে যাচ্ছি, আবার এই চলে এলাম নেপালে। এখন আমি নেপালের রাস্তা দিয়ে যাচ্ছি। ওয়াও, অ্যান্ড দিস ইজ কালীপুখরি। বাইক নিয়ে এখানে আসা যাবে না ইন্ডিয়া সাইড বলে। অ্যান্ড দিস ইজ কালীপুখরি, ওপর থেকে কালীপুখরির ভিউ, মাই গড, দিস ইজ আলটিমেট। এবং আমার সাথে কালীপুখরি। ও কালীপুখরি থেকে সান্দাকফু অবধি বাকি 6 কিলোমিটার পথের ভিডিও আপনাদের জন্য আমি উপস্থিত করব পরবর্তী এপিসোডে। সেই 6 কিলোমিটার পথ ওঠা ও নামা যে কি ভয়ঙ্কর মানে একটা অ্যাডভেঞ্চার, আর যে ভয়ঙ্কর একটা আমাদের অভিজ্ঞতা, সেটাকে আপনারা সচক্ষে উপভোগ অবশ্যই করবেন, এবং তার জন্য অবশ্যই আমার এই চ্যানেল এক্সট্রিম প্ল্যানেট অ্যাডভেঞ্চারকে আপনাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। পরবর্তী পর্যায়ে আপনাদের সাথে দেখা হচ্ছে একটা নতুন অ্যাডভেঞ্চারাস ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন।